শুভেচ্ছা প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি RICL TMX স্ট্রেট কাটের সাথে আছে আমি দীপ্তি চৌধুরী। আর আজকে আমার সাথে সমসাময়িক নানা স্ট্রেট কাট প্রশ্নের উত্তর দিতে রয়েছেন নাগরিক ঐক্যের সম্মানিত প্রেসিডেন্ট জনাব মাহমুদুর রহমান মান্না। স্বাগত জানাবো তাকে। স্যার, আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি ভালোই। সরাসরি প্রশ্নে চলে যেতে চাই। আপনি একসময়কার তুমুল জনপ্রিয় ছাত্রনেতা, অবিভক্ত যে জাসদ ছাত্রলীগ সেটির সভাপতি ছিলেন আপনি, ডাকসুর পরপর নির্বাচিত দুইবারের ভিপি আপনি। সেই সময় তারুণ্যের একটা জয় জয়কার ছিল। ইভেন বাংলাদেশের ইতিহাসে তো আসলে তরুণদের নেতৃত্বে অনেক বড় বড় আন্দোলন হয়েছে। সেই সময়কার তারুণ্যের শক্তি আর 24-এর যে তারুণ্যের শক্তি, এই দুটোকে আপনি কিভাবে দেখছেন? আসলে রাজনীতিতে তরুণদের যে উপস্থিতি, সেটিকে আপনার দর্শনে কি মনে হয়? আমি যে সময়ে ছাত্রলীগের সেক্রেটারি, প্রেসিডেন্ট বা ডাকসুর ভিপি, ওই সময়ের চাইতে বড় গৌরবের জায়গা ছিল ছাত্রদের স্বাধীনতা ঠিক আগে আগে। মানে যেমন ডাকসুর ভিপি আসমরা পতাকা তুললেন, ছাত্রলীগের সেক্রেটারি উনি স্বাধীনতার ইশতেহার পড়লেন, তারপরে পতাকা দেখানোর বাংলাদেশের, মানে এগুলো ইতিহাসে কোনোদিন মোছাই যাবে না। ওইটা একটা সময়, আবার স্বাধীনতার পরে আর একটা সময়, দুটোর মধ্যে মিলটা বলি আপনাকে। স্বাধীনতার আগে স্বাধীনতার আন্দোলনকে, যুদ্ধ যদি পুরোপুরি না বলি, আন্দোলনকে প্রস্তুত করবার কাজটা ছাত্ররা করেছিল। এখানে এই দেশেও ভিন্নতা এতটুকু যে স্বৈরাচার বিরোধী বা ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের ভিত্তিটা তৈরি করেছে সব রাজনৈতিক দলগুলো মিলে। স্বাধীনতার পরে সেই সময় ছাত্র যুবকরা, বিশেষ করে আমরা যারা ছাত্রলীগ করি বা মুক্তিযুদ্ধ থেকে উঠে এসেছি, আমরা যারা আবার একটা সোনার বাংলা গড়তে চাই, তখন আমাদের স্লোগান হয়েছিল বৈজ্ঞানিক সমাজতন্ত্র। আমরা পুরা ছাত্রদের মধ্যে প্রভাব রাখতাম সেরকম করে। এই এবং আমাদের উপরে ছিল পলিটিক্যাল পার্টি, তার উপরেও একটা বিপ্লবী পার্টি গড়বার প্রক্রিয়া ছিল। এখনকার যে তরুণ বা এখনকার যে ছাত্র যারা বিশেষ করে এই অসম্ভবকে সম্ভব করেছে, শেখ হাসিনার ফ্যাসিবাদকে পরাজিত করা, ওরা কিন্তু ওই রকম সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নিয়ে করছে তা না। তারা শুরু করলো কোটা নিয়ে, সেটা গেল এক দফার আন্দোলনে, শেখ হাসিনার পতন হলো। ওর মধ্যে থেকে একটা আশা আকাঙ্ক্ষার জন্ম নিল, যেটা অত স্পেসিফাইড নয়, কিন্তু আমরা এখন বলছি এটা নতুন বাংলাদেশ গড়ে তোলবার চিন্তা। সেটা RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX। এই নতুন বাংলাদেশ কেমন হবে, কীরকম হবে, এটার কিন্তু এখন পর্যন্ত ওই অর্থের ন্যারেটিভ নাই। আমরা তখন একটা ন্যারেটিভ দিয়েছিলাম, একটা সামাজিক বিপ্লব করতে হবে এবং সেই বিপ্লবের মধ্যে দিয়ে বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। আপনার কি মনে হয়েছে তাদের রাজনৈতিক দূরদর্শিতা বা দক্ষতার অভাব রয়েছে? এখন এদের জন্য যেটা হচ্ছে, আমি যদি তাদেরকে ধরি যে তারা নেহায়েতি শিক্ষার্থী, একটা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করবার অনুপ্রেরণা থেকে তারা এটার মধ্যে যোগ দিয়েছে, তাহলে তাদের এর বেশি ধারণা থাকবার কথা না। কিন্তু অনেকগুলো বিষয় এখন এর মধ্যে বিতর্ক হচ্ছে, যদিও মাত্র 5 মাস গেছে, পুরোটা বোঝা যাবে না। কিন্তু কেউ কেউ মনে করছেন যে এদের কোনো নির্দিষ্ট রাজনৈতিক ধ্যান ধারণা আছে। কেউ মনে করছে এরা হয়তো জামাত শিবিরের সঙ্গে যুক্ত, যেহেতু 30শে ডিসেম্বর যে সমাবেশটা ইসলাম ছাত্র শিবির করলো, সেইখানে ওই আন্দোলনের একজন নেতা তিনি গিয়ে বললেন যে শিবিরের গত আন্দোলনে যে অভ্যুত্থানটা হয়েছে তাদের অসাধারণ অবদান ছিল। তবে এগুলো থেকে মানে একটু একটু বিতর্কিত হচ্ছে, তাতে মনে হচ্ছে যে এদের ডাইরেকশন নেই। আবার আমি আমার কথা বলছি, কখনো মনে হচ্ছে তাদের ডাইরেকশন আছে হয়তো, সেটাও স্পষ্ট না। তারা যে কিছু কিছু কথা তুলছে, যেমন 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে, মানে এইটাই এমনিতেই ধরেন সংবিধান ছুঁড়ে ফেলে দেওয়ার বিষয় না তো। আপনি যদি সংসদে বসে এই সংবিধানকে বাতিল করে দেন, নতুন একটা সংবিধান বানাতে পারেন, কিন্তু বাইরে রাজপথের আন্দোলন দিয়ে সংবিধান বাতিল হয়ে যেতে পারে না। ক্ষমতায় যারা যাবে জনঅভ্যুত্থানের ফসল হিসেবে, তারা যদি করে সেটা হতে পারে, কিন্তু শুধু ছাত্ররা এটা পারে না। তারা আকাঙ্ক্ষার কথা বলতে পারে, দাবির কথা বলতে পারে, কিন্তু তারা এরকম করে মাঝে মাঝে বলছে যে এটাই হতে হবে। যেমন ধরেন তারা বলছে একটা ডিক্লারেশনের কথা, 5 মাস পরে ডিক্লারেশনের কথা মনে হলো, কেন আগে তো কেউ শোনে না এটা।
না কোনো ডিক্লারেশন হতে পারে না, তা তো এত বড় একটা অভ্যুত্থানের ডিক্লারেশন থাকতেই পারতো তখন। কিন্তু এতদিন পরে যখন বলল তখন এরকম করে লিখল সবাই নাও আর নেভার, ওদের যত সংগঠন ক্যাম্পেইন যেটা করেছে। তারপরে আবার এরকম হলো সরকারের পক্ষ থেকে যখন তাদের প্রধান উপদেষ্টা প্রেস সচিব বললেন যে সরকার নিজেই এটাকে সমস্ত রাজনৈতিক দল বা যারা আছে তাদের সাথে কথা বলে একটা জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে এটা ডিক্লারেশনটা দেবে, তখন তারা পিছিয়েই গেল। আমি বলবো গিয়ে তারা বলবো আমরা ঐক্য পদযাত্রা করবো, ঐক্য মার্চ করবো, মার্চ ফর ইউনিটি। এখন ধরেন এই ইউনিটি মার্চ মানে এগেনস্ট হোম, উইথ হোম। যদি আপনি এরকম করে মনে করেন যে আপনি জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে ওটা দেবেন, তাহলে জাতীয় ঐক্যমত্যের জন্য যারা যারা এখানে অংশী আছে তারা কি এই ব্যাপারে ডিসকাসড বা তারা কি এটা সম্পর্কে জানে? আমি গতকালকে একটা টক শোতে ছিলাম, আমার সঙ্গে বিএনপির একজন পরিচিত নেতা ছিলেন কেন্দ্রের আইনজীবীদের সমিতির সভাপতি জয়নুল আবেদিন। ওনার কথাই বোঝা গেল এবং তার আগেও বিএনপির পক্ষ থেকে কথাই বোঝা গেছে তারা এই ডিক্লারেশন সম্পর্কে কিছু জানেই না। স্যার এই জায়গাটাতে আমি একটুখানি জানতে চাই, প্রথমে বলা হলো যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে যে জুলাই বিপ্লবের ঘোষণাপত্র আসবে, সরকার প্রথমে বললেন যে তাদের সাথে সরকারের কোনো সম্পর্ক নেই, কিছুদিন পরে আবার সরকার থেকে বলা হলো যে তারাই আসলে এই ঘোষণাপত্র আনবেন। কিন্তু তারা তো আসলে বিপ্লবী সরকার না, এবং তারা কি আসলে কোনো ঐক্যমতের ভিত্তিতে গড়ে ওঠা সরকার নাকি অভ্যুত্থানের পরিপ্রেক্ষিতে গড়ে ওঠা সরকার, সেটা দেওয়ার জন্য সকলের ঐক্যমতের দরকার আছে, নাকি ছাত্ররাই দেবে নাকি সরকার দেবে? এই পুরো ব্যাপারটা নিয়ে একটু বলবেন আমাদের। তো এটা কি ঐক্যমত্যের সরকার? হ্যাঁ বলতে পারেন, নাও বলতে পারেন, কারণ আমি তো এর পক্ষে বিপক্ষে কোনো মতই দিইনি। আমার সাথে যে সমস্ত দল আছে যারা মিলে যে ঐক্য করেছি আমরা, গণতন্ত্র মঞ্চ, তারাও এটার অংশীদার না। বাকি আপনি অন্য দলগুলোর সাথে কথা বলেন, তারা বক্তৃতার সময় বলছে এটা আমাদেরই সরকার, আমরা এটা বানিয়েছি, কিন্তু তারা মিলে এটা বানায়নি। কিন্তু বাস্তব হচ্ছে যে সরকার গঠিত হওয়ার পরে সবাই সেটাকে সমর্থন করেছি। মানে আপনি একটা ফোর্সড সিচুয়েশন হয়েছে, উদ্ভূত পরিস্থিতিতে আপনি সমর্থন না করে কি করবেন? সরকার তো লাগবেই। আবার সেই সরকার যখন এসে বলছে যে আমরা ওই আন্দোলনের যে স্পিরিট সেটাকে ধারণ করি, আমরা সংস্কার করব, আমরা নতুন বাংলাদেশ গড়ার পথে যাব, তো তাদের সাথে বক্তব্যগত দিক থেকে আমাদের তো কোনো তফাৎ হচ্ছে না, তাহলে তাকে সাপোর্টও করি। তাহলে আপনি যদি এখন বলেন এটাকে ঐক্যমত্যের সরকার, তা হয়তো নয়, কিন্তু ঐক্যবদ্ধভাবে সমস্ত অংশীরা মিলে যারা ক্ষমতা থেকে উচ্ছেদ হয়েছে তাদের বাদ দিয়ে বাকি সবাই এটাকে সমর্থন করছেন। এখন স্যার নানা রকমের দ্বিমত প্রকাশ হচ্ছে, সরকার কতটুকু সময় সংস্কার করবেন, নির্বাচন কি তাড়াতাড়ি দেবেন নাকি সম্পূর্ণ সংস্কারের পরে, সেগুলো নিয়েও তো এখন নানা ধরনের বিভেদ দেখতে পাচ্ছি। ওই কথার মধ্যে পরে যাই, তার আগে বলি যে এই সরকারেরই কি রাইট আছে বা এই সরকারের কি দায়িত্ব যে তারা একটা ডিক্লারেশন দেবে, প্রোক্লামেশন দেবেন? এটা কিন্তু যাদের নিয়ে সরকার করা হয়েছে, দে আর নট প্রোডাক্ট অফ দি মুভমেন্ট। গভর্নমেন্টটা প্রোডাক্ট অফ দ্য মুভমেন্ট হতে পারে, মানে হয় না কালেকটিভ এন্টিটি একটা হয়, ইন্ডিভিজুয়াল এন্টিটি আরেক রকম হয়। তো ইন্ডিভিজুয়ালি যদি দেখেন তারা তা না। ইভেন এটা যে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস, উনি তো এই দেশের কোনো রাজনৈতিক সামাজিক আন্দোলনে কখনো যুক্ত ছিলেন না। আমি তাই বলে তাকে কিন্তু মানে নেগেট করার কথা বলছি না, উনি তো ওখানে আছেন, এই সম্মানের সাথে আছেন, আমাদের সমর্থনও পাচ্ছেন, কিন্তু উনি এই আন্দোলনের ঘোষণা দেবেন বা উনি সেই ঘোষণাটা পাঠ করবেন, এরকম করে একটু বেখা পাওয়া লাগে। তাও আবার আগের দিন পড়ছেন ওটার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই, আমরা ওটার সাথে যুক্ত নই, পরের দিন আবার বলছেন আমরাই দেব, সেটাও আবার বলছেন জাতীয় ঐক্যমত্যের ভিত্তিতে। ধরেন এই অভ্যুত্থানটা কিভাবে হলো, এখন যারা ওই সবেন আন্দোলনটা করেছে তারা বলবেন আমাদের এই আন্দোলনের ফসল, আর বাকি সব রাজনীতি দল বলতে পারে 15 বছর ধরে আমরা সংগ্রাম করছি, সেটার রেকগনিশন তো থাকতে হবে। এইটাকেও যে অ্যাসিমিলেট করে একসাথে কথা বলা যাবে না, আমি তা বলছি না, কিন্তু এটা একটা বড় ডিসকোর্স। 15 দিন তারা সময় বেঁধে দিয়েছে, এই 15 দিনের মধ্যেই এটা করে ফেলতে আমি সম্ভবই মনে করি না। এইসব দিক থেকে এই ছাত্ররা অনেকটা ছেড়ে দেওয়া প্রাণীর মতো ঘুরে ঘুরে বেড়াচ্ছে নিজেদের মতো। একটা জায়গাতে যে তারা বদ্ধ আছে, হ্যাঁ তারা বলতে পারবে যে আমরা ওই শহীদদের রক্তের প্রতি অঙ্গীকারবদ্ধ, এরকম সবসময় আমরা বলি। ওই রক্তের প্রতি অঙ্গীকারবদ্ধ আপনি কোনো আদর্শিক জায়গা থেকে যদি স্পষ্ট করতে না পারেন, তাহলে সেই অঙ্গীকারের কোনো বিষয় তো নেই। যিনি জীবন দিয়েছেন, সরাসরি আবু সাঈদের মতো হোক, মুগ্ধর হতো হোক, কিংবা হঠাৎ চলতে চলতে গুলি খেয়ে হোক, অথবা বুঝতেই পারেনি ঘরের জানলা দিয়ে সে গুলি করেছে তাতে পারছে, যেভাবেই হোক,
এদের আকাঙ্ক্ষাটা কী ছিল? একটা সুন্দর দেশ, সুন্দর সমাজ, এক কথা একটা সুন্দর জীবনের জন্য কিভাবে পাওয়া সম্ভব? না, ওই আলোচনা তো আছেই। আমি এই যে কিভাবে পাওয়া সম্ভব সেই আলোচনা তো হয় নাই। আপনি বলবেন সমাজতন্ত্রই এটার একমাত্র সমাধান, আমি বলবো ওয়েলফেয়ার স্টেট একমাত্র সমাধান। একজন বলবে ইসলামী শাসন ব্যবস্থা ছাড়া এটা হতে পারে না, আরেকজন বলবে পরিপূর্ণ গণতন্ত্র নিরাপত্তা দিতে পারে। এইসব থিওরিটিক্যাল ডিবেটের কিন্তু কখনো নিষ্পত্তি হয় না। তা যদি হতোই তার এই কনসেপ্টগুলো তো এতদিন ধরে টিকে থাকতো না। তারপরে এই কনসেপ্টগুলো থাকবে, এই বিতর্ক হতে থাকবে, তার মধ্যে গিভেন একটা কন্ডিশনে আপনি কোনটা পিক আপ করবেন, কোনটা আপনার জন্য কাজে লাগবে, আপনি সেইভাবে যাবেন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। সেইভাবে যদি দেখেন, আমি বলি পলিটিক্স একভাবে যদি দেখেন তাহলে ইট ইজ আ সায়েন্স অফ অল দ্য সায়েন্সেস। কেন বলছি কথাটা? রাজনীতি তো সমাজের নিয়ন্ত্রক। রাজনীতি এমনকি একজন বিজ্ঞানীকে কতদূর এগুতে বাড়তে দেবে তাও ঠিক করে, একজন প্লেয়ারকে কতদূর দেবে সেটা ঠিক করে, একটা সংস্কৃতিকে হবে সেটা ঠিক করে, বাজার দরও ঠিক করে। এই কারণে ইট ইজ দ্য কমান্ডার অফ দি সোসাইটি। সেই পলিটিক্সের জায়গাটাই স্পষ্ট হলো না, তাহলে বাকি ওই আকাঙ্ক্ষার কথা কিভাবে বলবেন? এই ব্যর্থতা স্যার কার? না, এটা আমি ব্যর্থতা বলবো না। তো ব্যর্থতা বলবো না কেন? আপনি একটা ডাইভার্জেন্ট সোসাইটি তো হবেই, মানুষ প্রত্যেকেই প্রত্যেকের থেকে স্বতন্ত্র। এতগুলো স্বতন্ত্র মানুষ একসাথে চলছে না, কিভাবে চলছে? কোনো একটা সোশ্যাল কন্ট্রাক্টে চলছে, কোনো একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের ভিত্তিতে চলছে। সেই আন্ডারস্ট্যান্ডিং আপনার সাথে আমরা কথাবার্তা বলে হোক বা এমনি আমরা বুঝে নিই যে এরকম করে চলতে হবে, যেভাবেই হোক সেইভাবে দেশটা চলছে, রাষ্ট্রটা চলছে। এই জন্যে আজকে যেমন ধরেন সংস্কারের প্রস্তাব যত ইম্পর্টেন্ট, ইকুয়ালি ইম্পর্টেন্ট কিন্তু হচ্ছে যে এই সংস্কার বলেন অথবা দেশকে এগিয়ে নেবার জন্য ঐক্যবদ্ধতা। কারণ এটার পেছনে এই আন্দোলনকে, এই অভ্যুত্থানকে নস্যাৎ করে দেবার জন্য অনেক ফোর্স তো কাজ করছে। সেই ফোর্সগুলো কারা? আমি এখন ওরকম করে চিহ্নিত করতে পারবো, কিন্তু যারা দৃশ্যমান, যারা ক্ষমতায় ছিল, পরাজিত হয়েছে, দেশ ছেড়ে পালিয়েছে, ওদের প্রধান যিনি ছিলেন শেখ হাসিনা ভারতের মাটিতে আশ্রয় চান, ভারত আশ্রয় দিয়েছে, তার মানে ভারত তাদেরকে অতটুকু মদত দিচ্ছেই। আমাদের কাজ হচ্ছে আপনি শুধু আবেগ দিয়ে রক্তের ঋণ শোধ করবো এই বক্তৃতা করলেই হলো না, সব জিনিসগুলোকে ব্যালেন্স করেও আপনি যাতে এগিয়ে যেতে পারেন, তাহলে ওদের স্বপ্ন সফল হতে পারে, তাহলে না। স্যার, আপনি একসময় আওয়ামী লীগ বিরোধী রাজনীতি করেছেন, তারপরে আবার আওয়ামী লীগের সঙ্গে রাজনীতি করেছেন, এরপর আবার কেন আসলে আওয়ামী লীগ থেকে আপনাকে বের হয়ে আসতে হলো? ওই যে বললাম না একটু আগে, আমি যখন ছাত্রলীগের সেক্রেটারি হয়েছি তখন আমরা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের কথা বলি। বৈজ্ঞানিক সমাজতন্ত্র ইজ আলটিমেটলি কমিউনিজম। শেখ মুজিব সরকারের অত্যাচার, স্বৈরাচার, ভারতের প্রতি তাদের নতজানু নীতিজা এখনও আছে, এর বিরুদ্ধে আমাদের মতো ভোকাল কেউ ছিল না। আর সমস্ত ইউনিভার্সিটি বলেন, কলেজ বলেন, এগুলোতে ছাত্রদের সমর্থন আমাদের পেছনে ছিল। সবগুলো ইউনিভার্সিটিতে জিতেছি, যেমন আমি 2 বার জিতেছি, ওগুলো ওই সময়কার স্ট্রাগলে। কিন্তু যখন বিশেষ করে অনেকগুলো বছর পরে সমাজতন্ত্রই ভেঙে গেল, সোভিয়েত ইউনিয়ন ভেঙে গেল, হোল ইস্ট ইউরোপ ভেঙে গেল, আমার নিজের মধ্যে বেশ কিছু কিছু প্রশ্ন তৈরি হয়েছিল। তখন আমার কাছে মনে হয়েছে সমাজতন্ত্র বা কমিউনিজম যেভাবে মানুষকে রেজিমেন্টেড করতে চায়, এই রেজিমেন্টেশন মানুষের নেচারের সাথে যায় না। অতএব আমাদেরকে ওই যে লফটি আইডিয়ালগুলো আছে, সাম্য রাখবো, সমতা রাখবো, জনগণের অধিকার দেবো, তাদের খাওয়া পরে নিশ্চয়তা দেবো, অল দিজ আর ওকে, এবং এটা করা যায়। কিন্তু তাকে যদি মেশিনের মতো কাজ করতে বলেন সেইটা যাবে না। তাকে স্বাধীনতা দিতে হবে, তার স্বকীয় বিকাশের সুযোগ দিতে হবে, কিন্তু তাকে বোঝাতে হবে তুমি এমন কিছু করবে না যাতে সামগ্রিক স্বার্থ নষ্ট হয়। এই কনসেপ্টে আমি মনে করেছি যে মানে আমি যে দল করতাম তাদের সাথে থাকার সুযোগ নাই। আমি তখন কি করব? আওয়ামী লীগ তখন ওয়েলফেয়ার স্টেটের কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে, কিন্তু তারা বলে যে না, আমরা ওই রকম সমাজতন্ত্র চাই না যেটা ইউরোপ আমেরিকাতে, ইউরোপ এবং রাশিয়াতে যেরকম করে করা হয়েছে। আমার সঙ্গে তখন শেখ হাসিনার বেশ কয়েক দফা কথা হয়েছে। উনি আমাকে এরকম করে বলেছেন, দেখেন আপনারা যদ্দূর যেতে চেয়েছেন আমি অদ্দূর যাই না, আমি মানুষের গণতান্ত্রিক অধিকারও রাখতে চাই এবং সমাজতান্ত্রিক যে প্রিন্সিপাল সেটাও রাখতে চাই। আই জয়েন্ট। আমার কাছে ভালো লেগেছে যে এর চেয়ে আমার কাছে বিকল্প কিছু নাই। এবং আমি আপনাকে বলি, আমি যতদিন আওয়ামী লীগে ছিলাম, আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, কিন্তু আমি 5 পয়সার বেনিফিট এটি করে দিই। আমার কাছে মনে হচ্ছে ওইটা অন্যায়, আমি তো ওই কাজ করছি না। আজকে মানুষ যেটা বলছে 15 বছর পরে, সেইটা আমি তো তারও আগে বুঝেছি। আচরণ থেকে আমার কাছে মনে হয়েছে যে এই মহিলা কারো গণতন্ত্রে বিশ্বাসই করেন না। ইনি তার পরিবারের বাইরে, তার পিতার বাইরে কিচ্ছু চিন্তা করেন না, কারো প্রতি সম্মান দেখান না, এবং যাদের বড় বড় কন্ট্রিবিউশন আছে সেগুলোকে নস্যাৎ করে দেন। এইটা তো ফ্যাসিবাদের দিকে যায়। আমি তখন এরকম ব্যাখ্যা করিনি, আমি জাস্ট সাইলেন্টলি বেরিয়ে আসছি। এবং আজকে আমি যেখানেই আছি
খুব বড় কোনো জায়গাতে আছি সেরকম না, কিন্তু যেখানে আছি আমি ওখান থেকে বেরিয়ে আসবার কারণেই আমার সাথী যারা যারা ছিলেন, যেমন ওবায়দুল কাদেরই আমার সাথে 2বার ভিপিতে কন্টেস্ট করেছিলেন, জিততে পারেনি, কিন্তু উনি আওয়ামী লীগের অনেক বড় নেতা, মানে দেশের তো নাম্বার 2 লিডার হয়ে গেছেন, এখন কই আছেন। আমি দুঃখ পাই তার জন্যে, বাট কোনো সিম্প্যাথি প্রকাশ করি না, বিকজ মানে একটু বোকা ধরনের মানুষ, রাজনীতি অনেক অ্যানালিটিক্যালি বুঝে বুঝে করার মতো না। হি ইজ ইন্টেলিজেন্ট, রেজাল্ট ভালো ছিল, ছাত্র ভালো ছিল, কিন্তু সেই মানুষটা শেষ পর্যন্ত অধঃপতন হয়ে পুরা পার্টিটা গজব হয়ে গেল। আমি মনে করি আই ওয়াজ ভেরি রাইট, এখন আমি ঠিকই আছি, আমি আমার জায়গায় কাজ করছি। স্যার, বিএনপির সময় দীর্ঘ সময় আপনি জেল খেটেছেন এবং কর্নেল তাহেরের যে মামলায় ফাঁসি হলো সেই মামলায় আপনি কারাগারে গিয়েছেন, আপনি আসামি ছিলেন, আপনি জেল খেটেছেন। এখন আবার বিএনপির সাথে আপনি ঐক্যবদ্ধ হয়ে নানা আন্দোলন করছেন বা বিভিন্ন ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড করছেন। এই বিষয়টা নিয়ে একটু বলবেন, বিএনপির রাজনৈতিক কর্মকাণ্ড বর্তমানে? আমি এরকম করে যদি বলি, ধরেন ডিভোর্স হওয়ার পরে আবার বিয়ে হয় না, হ্যাঁ হয়তো হ্যাঁ, ধরেন আমাকে গ্রেফতার করেছে, কি কারণে আমি জানি না, তারপরে আমার উপরে মামলা আসলো কর্নেল তাহেরের। এইটা কর্নেল তাহের যেটা করেছিলেন, আমি তখন এই প্রক্রিয়ার সাথে যুক্তই ছিলাম না, কিন্তু আমার মামলায় আসামি দেওয়া হয়েছে, কিন্তু কিছুই পাইনি, ছেড়ে দিয়েছে। কিন্তু আমার মাথার মধ্যে ঢুকলো যে এই কাজগুলো আমরা করতে গেলাম কেন, যেটা আমি জানি না। আমি তখন দলের মোটামুটি ইম্পর্টেন্ট লোক, আমি সব সিদ্ধান্ত জানবার অধিকার রাখি এরকম, ওইখান থেকে আমি জানতে পারলাম না কেন। আমার কাছে মনে হয় যে পুরো ব্যাপারটা হটকারিতে করা হয়েছে, এক ধরনের অ্যাডভেঞ্চারিজম, একটা রোমান্টিসিজম, এইটা করে পুরা দলের জন্য গজব করে দেওয়া হয়েছে, এবং সেটাও প্রমাণিত হয়েছে। আমি এসব কথা যখন বলছি তখন দল থেকে বের করে দেওয়া হয়েছে আমাকে। আমি তখন প্রতিবাদ সভা করেছিলাম, বাইতুল মোকাররমে দাঁড়িয়ে বলেছিলাম যে ওটা তাসের ঘর, ভুল ঘর বানিয়েছেন, এই ঘর ভেঙে পড়বে, রাখতে পারবেন না, যার সাথে এখনকার পরিণতি এরকম হয়েছে। কিন্তু কর্নেল তাহেরকে যে ফাঁসি দেওয়া হয়েছে, সেই ফাঁসিটা একেবারেই আনজাস্ট ছিল। কেন? ওই বিচারে পুরো প্রকৃতিতে আমি আছি, প্রমাণ করা যায়নি আমি মনে করি যে অফিসার হত্যা বা বিশৃঙ্খলা সামরিক বাহিনীকে ধ্বংস করার কোনো চেষ্টা করেছিলেন। তার উপরে বড় কথা হচ্ছে মুক্তিযুদ্ধে একটা পা হারিয়েছিলেন, এরকম কিন্তু ফাঁসি হতে পারে না। তো এইটা কি করেছি জানেন, পরে আমি যখন ডাকসুতে ভিপি হই, জিয়া রহমান সাহেব আমাদেরকে একটা ইফতার পার্টিতে দাওয়াত করেছিলেন, সেখানে গিয়ে আমি জিজ্ঞেস করেছিলাম যে ওনাকে ফাঁসি দিলেন কেন। তো উনি বললেন, দেখেন প্রেসিডেন্ট হয়ে যাই হই, আমাদেরও কিছু কিছু ডিকটেশন থাকে বা একটা পরিস্থিতি থাকে যেটাকে অ্যাভয়েড করতে পারি না, সো প্লিজ আমি বেশি কিছু বলবো না। এখনকার বিষয় হচ্ছে কি, রাজনীতিটা কিন্তু খুবই খুবই জটিল একটা পথ। যারা এই পথ পরিক্রমা করেন, সব বিউটিফুল পিকচার বাইরের কাছে দেন, মানুষের কাছে বক্তৃতা করবার সময় যিনি বলেন হি লুকস লাইক এ দেবদূত, একদম ফেরেশতার মতো মনে হয়, বাট হি ইজ এ ম্যান। তার তো সব রকম আছে। জীবন চলবার পথে আপনাকে কত রকম কম্প্রোমাইজ করতে হয়, রাজনীতিতেও কম্প্রোমাইজ করতে হয়। আমি যখন আওয়ামী লীগের এই এত বড় স্বেচ্ছাচারিতার বিরোধিতা করতে চাই, আমি জানি আমি তাদের সাথে পিঁপড়ার সমান, তো কী করবো তাহলে? সবাই মিলে যখন বোধ করছে যে না, এটার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া দরকার, আমি সেই ঐক্য প্রক্রিয়া গড়ে তোলার একটা অংশ ছিলাম, এবং এখন পর্যন্ত সেই ঐক্যের মধ্যে আছি। আমি মনে করি যে এখন কোন পর্যায়ে, আমি বলছি যে ফ্যাসিবাদের পরাজয় পর্যন্ত আছি, এখন পরবর্তী পর্যায়ে সংস্কার, দেশ গড়বার ব্যাপারে নিজেদের মধ্যে আর একটু ঝালাই করবার আগে একসাথে আছি তা বলবো না, বাট ইউ আর ভেরি গুড ফ্রেন্ডস। নিশ্চয়ই বিএনপির সাথে আমার সম্পর্ক খুব ভালো। আমি ব্যক্তিগতভাবে এই একটু আগে বললাম না যে জিয়া রহমান সাহেব ফাঁসি দিয়েছেন, ভুল করেছেন, কিন্তু তারপরে জিয়া রহমানকে আমাদের অন্যান্য শাসকের তুলনায় অনেক গুণাবলী সম্পন্ন দেখি, অনেক অনেস্ট দেখি, সেটা হলো সবচেয়ে বড় কথা। এবং লাইকওয়াইজ আমি বেগম জিয়াকেও এইরকম অনেস্ট দেখি, মানে যেরকম করে এরশাদ টাকা বানিয়েছে, শেখ মুজিব টাকা বানাননি, তখন টাকা বানাবার চিন্তাই মানুষের মধ্যে ছিল না। এই যে লুটপাটের রাজনীতি ইত্যাদি, এগুলো পরবর্তী সময় শুরু হলো, এবং সেটা প্রধানত এরশাদের আমলে কন্টিনিউ করেছে, কিন্তু বেগম জিয়াকে এটা টাচ করে নাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে কেমন ভাবে দেখছেন? আমি না তার সাথে ব্যক্তিগতভাবে তেমন পরিচিত রই, দেখেছি 1-2 বার, ফোনেও কথা হলে 1-2 বার, সেটা লম্বা সময় না। ভালো মন্দ দুই রকমই শুনি, আমি কোনো জাজমেন্ট দিতে চাই না। আরেকটা কারণ আছে, ধরেন উনি ওই পার্টির অ্যাক্টিং চেয়ারম্যান, মানে উনি আসলে চেয়ারম্যান, উনি সব ডিকটেট করেন, সব কিছু পরিচালনা করেন। আমি যখন আন্দোলন করতে যাই তখন মনে করি তাকে প্রয়োজন। আজকের সময় আমি মনে করি, ধরেন আমাদের দেশ বদলাতে, রাজনীতি বদলাতে সবচেয়ে বড় দায় এখন বিএনপির। ভোট তো হবে, 1 বছর হোক, 1.5 বছর হোক, 2 বছর পরে হোক, এই ভোটটা যখন হবে, লাইকলি আমার কাছে বলে যে বিএনপি মেজরিটি ভোট পাবে। ওই দল আবার চাঁদাবাজিতে ঢুকুক, দখলদারিত্বে ঢুকুক, গুন্ডামিতে ঢুকুক, ছোটো লোকিতে ঢুকুক, চাই না।
কিন্তু আমি চাইলেই যে হবে না তা তো না, আমি আমার জায়গা থেকে রেগুলার বলতে পারি। দলের দায়িত্ব এবং জনপ্রিয়তা নিয়ে যখন কথা আসলো তখন বাংলাদেশ জামায়াতে ইসলাম তারা বর্তমানে বেশ দায়িত্বশীল কথাবার্তা বলছেন, বক্তৃতা দিচ্ছেন। আপনার কি মনে হয় যে তাদের জনপ্রিয়তাও আসলে আস্তে আস্তে বাড়ছে? কিছু তো বেড়েছে, এটা আমি বলবো। তবে অনেক সময় হয় না, আপনার উপরে অত্যাচার হয়েছে, আপনি বলেনি, আপনার পক্ষে কেউই বলেনি, তো মানুষ জানে না, অথবা জানলেও এটা ওভারলুক করেছে, কারণ এরকম কতই হচ্ছে। তা বিএনপির ব্যাপারে দেখেন 5 জন নেতা তাদের ফাঁসি হয়েছে, এটা নিয়ে তাদের তো কোনো প্রোটেস্ট ছিল না, এখনও এটা নিয়ে তারা হাইলাইট করছেন না। তাদের কৌশলটা আমি ওই জায়গাতে ধরতে পারি না, এই কারণে তাদেরটা ডিডন্ট মেক আ পয়েন্ট, আমি বলতে চাচ্ছি। কিন্তু বিএনপি যা হয় অন্য পার্টি যে তারা একটা পয়েন্ট তৈরি করতে পারে, কিন্তু জামাত তো সেই পয়েন্ট তৈরি করেনি। ফলে আমি এখনও মানুষকে বলতে শুনি, মিটিং যত বড়ই করুক অত ভোট পাবে না। যদি আমি ম্যাক্সিমাম পয়েন্ট দিই, আমার কাছে মনে হয় 7%টা মেবি 10-12%, তার বেশি না। কিন্তু বিএনপি ও তো একাই এখন মাঠে, আর তো কোনো পার্টি নাই। মানে রাশিয়া পরাজিত হওয়ার পরে আমেরিকা সারা বিশ্বে 1 নম্বর। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। VRM প্রযুক্তির RICL TMX রড। বাংলাদেশে এখন সেই অবস্থা হয়ে গেছে না, যদিও তারপরেও ছাত্ররা দাঁড়িয়েছে এবং ছাত্ররা লাগাতারভাবে কিছু কিছু কথা বলছে যেটা বিএনপিকে বেশ খানিকটা কাটে। তো বিএনপি ওগুলোর বাইরে, মানে ওদেরকে মোকাবেলা করার বা তাদের সাথে সম্পর্কটা ইজি করে তাদের রাজনীতি এগিয়ে যাওয়ার জন্য যে খুব যোগ্যতার সাথে কাজ করতে পারছে তা আমার মনে হচ্ছে না। আওয়ামী লীগের রাজনীতির ভবিষ্যৎ কি? আমি কোনো ভবিষ্যৎ দেখি না। কেন বলি, রাজনীতি তো বেশি একটা নীতির ব্যাপার আছে। তো আমি একটা দল করেছি কেন? এমনি একটা দল, এটা কি সার্কাস পার্টি তো না, এটা ফুটবল টিম না, ইটস এ পলিটিক্যাল পার্টি। আপনার একটা পলিটিক্স থাকতে হবে। আওয়ামী লীগের এখনকার পলিটিক্স কি? গত 15 বছরে তারা যা করেছে, তার যে ন্যারেটিভ মানুষের কাছে গেছে, ওর জবাব তো দিতে হবে। কি জবাব দেবে তারা? শেখ হাসিনা নিজে বক্তৃতা করে বলেছেন, আমার সময় এত উন্নতি হয়েছে যে আমার একজন পিয়ন ছিল, ও 400 কোটি টাকার মালিক, সবাই বুঝে গেল লুটপাটের কারণে। তো এটার জবাব তো তাকে দিতে হবে। যেরকম করে তাজউদ্দিন বড় বেজি বলছেন না, সার্বির প্রতি সবাই বলেন এই লিডারশিপ না বদলালে আওয়ামী লীগ ফিরতেই পারবে না। হ্যাঁ, যদি আওয়ামী লীগ লিডারশিপ বলতে একটা কোয়ালিটি লিডারশিপ নিয়ে আসে, জনগণের কাছে মাপটাপ চায় এবং জনগণ ক্ষমা করে দেয়, দেন দেয়ার জার্নি স্টার্টস। তার আগে আমি ওরকম কিছু দেখি না। অনেকগুলো লোক আছে, তার মধ্যে অন্ধবিশ্বাস নিয়েও তো দল করে অনেকে, তারা হয়তো জানও দেবে, 2-1টা বলা যায় না, তারা একটা মিছিল করবে, যেরকম করে শেখ হাসিনার কথা আসে সেটা করবে, কিন্তু এটা কোনো হেডওয়ে করতে পারবে না, সামনের দিকে যেতে পারবে না। অন্তর্বর্তীকালীন সরকার যে 5 মাস হয়ে গেল তারা সরকার চালাচ্ছে, তাদের কার্যক্রমকে আপনি কিভাবে দেখছেন? আপনার অবজারভেশন কি? তাদের কার্যকলাপই তো দেখি আমি না। এই গভর্নমেন্ট ধরেন অনেকগুলো বিষয় আছে। এই যে প্রশ্নটা শুরু করেছিলেন, ছাত্রদের যে এই বিক্ষোভ ক্ষোভ, ওরা তো গভর্নমেন্টই আছে, তাহলে তারা জানে না? গভর্নমেন্ট জানে না কি? জানলে তাদের সাথে বসে আলোচনা করে নিষ্পত্তি করতে পারে না? আগে কেন আসলো না? ওদেরকে একটা সমাবেশ ডাকতে হলো। আবার যে ওরা সমাবেশ ডাকলো কেন? সরকার বলতে পারে, কারণ তারা তো সরকারের মধ্যে আছে। আমি এখন পর্যন্ত ছাত্রদেরকে সরকারি দলে ধরবো নাকি বাইরে ধরবো বুঝতে পারি না তো ঠিক মতো, কারণ তাদের উপদেষ্টারা আছে এবং সহকারী উপদেষ্টা তো অনেক, তারা সরকারই আছে। এই ক্ষেত্রে আমি সরকারকে তো 0 মার্কস দেবো, অ্যাডমিনিস্ট্রেশন ওয়াইজ 0 মার্কস দেবো। এরপরে ধরেন সচিবালয়ের ঘটনা, মানে ওই যে আগের স্বৈরাচারের দোষরা সবই আছে, সবাই বলে এটা, কিন্তু গভর্নমেন্টের কোনো আনসার নেই। পুলিশ কি ঠিক হয়েছে এখন পর্যন্ত? 5 মাস কি সাফিসিয়েন্ট টাইম হলেও না হলেও অনেক সময় না? এর মধ্যে কি পুলিশের কিছু বদলেছে? চাকরি করতে এসছে তারা, তার বাইরে কোয়ালিটেটিভ কোনো চেঞ্জ নেই, কোনো জায়গাতে নেই। তাহলে এটা কি দাঁড়ালো? আবার ধরেন ইলেকশনের ব্যাপারে একটা ব্যাপারে আমি তাদেরকে সাকসেস দেব, মানে মার্কস দেবো এই কারণে যে তারা সংস্কারের এই বিষয়টাকে একটা জাতীয় ইস্যু বানিয়েছেন। কনস্টিটিউশনের মতো একটা জটিল বিষয়ে এখন সবাই কথাবার্তা বলছে। এইটা আমি জানি না অন্যরা কী মনে করবে, কিন্তু আমি মনে করি হিউজ ব্যাপার। যখন জনগণও রাজনীতি ভাবতে শিখে, সেটা ভালো, খারাপ নয়, ভালো, বেশি ভালো। কেন? তাহলে তারা জাজ করতে পারে। এখন এই গভর্নমেন্ট যদি আমাদেরকে টিচ করতে পারতো যে তোমরা যে সংস্কার চাচ্ছ, তোমরা বদল চাচ্ছ, সেই বদল চাইতে গেলে সেরকম পার্টি কিন্তু লাগবে যারা বদলাবার যোগ্য। আমি কারো বিরুদ্ধে কি বললাম? আপনার যোগ্যতা না থাকলে আপনি বুঝবেন, আপনি যোগ্যতার মান বাড়ান। মানুষ মনে করছে এটার বদলাবার, এটা হলে কি জানি হয়, আগের মতোই নাকি চলবে,
ওই দলকেও যাদের কথা বলছে তাদেরকেও বদলাতে হবে, আর আপনাকেও সে বলতে হবে আপনি বদলান, রাজনীতিটা বদলান, রাজনীতির কোয়ালিটি বদলান, তার সাংস্কৃতিক মান বদলান। মানুষগুলো যদি ভদ্রলোক হবে, রাজনীতিবিদরা যদি গুন্ডা পান্ডার মধ্যে দেখতে হয়, সে যদি অসভ্য টাইপের আচরণ করে তাহলে মানুষ তাকে পছন্দ করবে কেন? রাজনীতিবিদ হতে গেলে তাকে পরিশীলিত হতেই হবে। আপনি যদি গভর্নমেন্টের টপ লেভেলটা দুর্নীতিবাজ হয়, দেখবেন গ্র্যাজুয়ালি সবাই ট্রিকল ডাউন করে ওরাও দুর্নীতিবাজ হয়ে যাবে। আপনি উপরে যদি সুনীতির চর্চা না করেন তাহলে নিচেও দুর্নীতি বাড়তে থাকবে। এই জন্যে পলিটিক্স ইজ দি কমান্ডার, এবং সেই কমান্ডার মাস্ট বি এফিশিয়েন্ট, কমিটেড এবং অনেস্ট। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ প্রিয় দর্শক, আপনারা যারা সঙ্গে ছিলেন এতক্ষণ। আজকের মতো শেষ করছি, আবার দেখা হবে RICL TMX স্ট্রেট কাটে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বিদায়।